কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। 21শে জুলাই মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেটা একটা বরাবরই চ্যালেঞ্জ, কারণ এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তার দলের কর্মী সমর্থকদের সামনে নতুন চ্যালেঞ্জ তিনি দিয়ে দেন। তিনি নিজের জন্য সেই চ্যালেঞ্জ নেন আগের তৃণমূল কংগ্রেসের থেকে উন্নততর তৃণমূল কংগ্রেস হওয়া, এবং বিরোধী রাজনীতির ক্ষেত্রে তিনি যে সময় ছিলেন সেখানে লক্ষ্যমাত্রা তৈরি করে দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত নেত্রী, এবং সেখানে তার সামনে রয়েছে একগুচ্ছ চ্যালেঞ্জ। যে বিড়লা তারামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারের 21শে জুলাই কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেখানেও একগুচ্ছ শর্ত রয়েছে। প্রথম যে শর্ত, সেই শর্ত অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, কালীঘাট শিবিরের পক্ষ থেকে আইনজীবী আদালতে বলেছিলেন যে 10,000 কর্মী সমর্থক তাদের আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কোর্ট তাদের 3,000 কর্মী সমর্থক নিয়ে এই কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরের একাংশের সংশয় 3,000 কর্মী সমর্থকও কি স্বতঃস্ফূর্তভাবে আসবে, এবং তাদের স্বতঃস্ফূর্তভাবে আসার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় সংশয় প্রকাশ করে বলেছিলেন তার ভিডিও বার্তায় যে তাদেরকে অন্যদিকে নিয়ে যাওয়া হতে পারে, বা পুলিশ তাদের এই বিড়লা তারামণ্ডলের দিকে আসার সময় তাদের বাধা দিতে পারে। ফলে সব মিলিয়ে মিডিয়ার চোখের সামনে, ক্যামেরার সামনে সেই 3,000 সমর্থক বা তার বেশি সমর্থক কি উপস্থিত হবেন বিড়লা তারামণ্ডলে, অর্থাৎ সমর্থকদের ভিড় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে প্রথম চ্যালেঞ্জ। যদি দ্বিতীয় চ্যালেঞ্জের কথা বলি, তার একটা বড় জায়গা হচ্ছে গিয়ে পরাজয়। এই যে ব্যাপক পরাজয়, মাত্র 80টা আসন, সেই 80টা আসন থেকেও এবার ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বর্তমানে ত্রিধা বিভক্ত। একটি সংসদীয় দল, 20 জন সাংসদ বেরিয়ে গিয়েছে, অন্যদিকে প্রায় 65 জন বিধায়ক এই মুহূর্তে ঋতব্রতপন্থী। ফলে এই যে বাকি যে বিধায়করা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বর্তমান পথ চলা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার বক্তব্য যে তিনি হারেননি, তাকে হারানো হয়েছে, বিজেপি চুরি করে জিতেছে। এবার এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাও কিন্তু একটা প্রমাণের জায়গা যে তিনি হারেননি, অথচ তাঁরই দলের অনেক বিধায়ক জিতেছেন, তারা অন্য দলে চলে গিয়েছেন, এবং যারা এখনো পর্যন্ত কুণাল ঘোষের মতো যে সমস্ত বিধায়ক এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তারাও কিন্তু এই করুণ পরিস্থিতিতেও বেলেঘাটা থেকে জিতে এসেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের মতো একজন প্রার্থী বেলেঘাটা থেকে জিতে আসাটাও কিন্তু খুব সহজ ছিল না। ফলে সে জায়গা থেকে হারের কারণ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিপত্য, দুর্নীতি, তোলাবাজি, এসবগুলো কি সামনে আসবে? হারের কারণ কি এভাবে স্বীকার করে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি একই জায়গায় তিনি তার অবস্থানে অনড় থাকবেন যে তাকে হারানো হয়েছে, তিনি হারেননি? সেটাও একটা দেখার বিষয়। 3, যখন এই 21শে জুলাইয়ের ঘটনা 1993 সালে ঘটেছিল, তারপর 2011 সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ওড়িশার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই কমিশন তৈরি করেন, এবং সেই কমিশন 21শে জুলাইয়ের ঘটনার তদন্ত করবে বলে তাদের উপর ভার তুলে দেন। এবং সেই কমিশন যখন তদন্ত করে দীর্ঘ 15 বছরে 2011 থেকে 2026 এই রিপোর্ট তিনি পেশ করেননি। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় যে এই 21শে জুলাই কমিশনের রিপোর্টটাই তিনি পেশ করলেন না, অথচ 21শে জুলাই তিনি বছরের পর বছর ধরে পালন করে গেলেন। আজকে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই রিপোর্ট পেশ করে দিয়েছেন, এবং তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তর দিকেই গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগের আঙুল উঠছে। মনীশ গুপ্তকেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শাসনকালে যাদবপুর থেকে জিতিয়ে এনে প্রথমত বিদ্যুৎ মন্ত্রী এবং পরবর্তীকালে রাজ্যসভার সাংসদ হিসেবে পাঠিয়েছিলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন উঠে যায় যে এই 21শে জুলাইয়ের তদন্ত কমিশনের যে রিপোর্ট সেটা তিনি প্রকাশ করেননি, এবং শুভেন্দু অধিকারীর পেশ করা যে রিপোর্ট, সেই রিপোর্টকে তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কিভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন, এটা তার সামনে একটা অত্যন্ত বড় চ্যালেঞ্জ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কি উত্তর দেন সেদিকে সকলের নজর থাকবে। এর পাশাপাশি কি নতুন কর্মসূচি বা নতুন আন্দোলনের দিশা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের বিজেপি বা কেন্দ্রের বিজেপি সরকার, এই ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দিশা দেওয়ার যে জায়গা, সেখানে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ব্যাকফুটে রয়েছেন তিনি। তার কারণ ইতিমধ্যেই 9th মে
ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর থেকে আজকে জুলাই মাসের 21 তারিখ, এর মধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করে দিয়েছেন। তিনি গুরুত্বপূর্ণ কারখানা এনেছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে পুজো উদ্বোধনের ফিতে যত আমরা কাটতে দেখেছি, কারখানার ফিতে তাকে কাটতে দেখতে পাওয়া যায়নি। ফলে সেই জায়গা থেকে তিনি যথেষ্ট পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তে নতুন কর্মসূচি দিতে গেলে তাকে নতুন কিছু পরিকল্পনার কথা বলতে হবে। তিনি যেহেতু সরকারে নেই, উন্নয়নের কথা তিনি বলতে পারবেন না। কিন্তু বিজেপির কাজের খুঁত বার করতে গেলে এই গত কয়েক মাসে ডিম ছড়া ছাড়া, অর্থাৎ ডিম থেরাপি ছাড়া তার হাতে কিন্তু সেই অর্থে বড় কোনো অভিযোগ নেই। সেক্ষেত্রে তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কর্মী সমর্থকদের নিয়ে যে তিনি নতুন পরিকল্পনার কথা ঘোষণা করবেন, সেখানে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, উত্তরবঙ্গ কোনো কালই তৃণমূল কংগ্রেসের ছিল না, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কজন নেতা রয়েছেন যারা এই যে বিজেপি বিরোধী বা শাসক বিরোধী যে আন্দোলন তাকে নেতৃত্ব দেবেন, একা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিন্তু তেমন মুখ খুঁজে পাওয়া ভার। তার সঙ্গে সঙ্গে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একাধিক মামলায় জর্জরিত, এবং তার সঙ্গে সঙ্গে শারীরিকভাবে চোখের সমস্যা নিয়েও তিনি যথেষ্ট জর্জরিত হয়ে রয়েছেন। তিনি মাঠে নেমে কতটা এই আন্দোলনে নেতৃত্ব দিতে পারবেন তা নিয়ে প্রশ্ন থাকছে। এটাও একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই যে স্বতঃস্ফূর্ত যোগদান, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে আদৌ কতটা যোগ দেন এই আন্দোলনে, নাকি তারা চলে যাবেন ঋতব্রত শিবিরে, সেটাও একটা গুরুত্বপূর্ণ দেখার বিষয়। কারণ আমরা দেখেছি যে ঋতব্রত শিবিরের পক্ষ থেকে ইতিমধ্যেই কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, এই দুই সাংগঠনিক জেলা এবং নদিয়া, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, এই 4টি জেলাকে নিয়ে তারা মোটামুটিভাবে ধরে রেখেছেন যে তাদের সভায় রাজ্য সরকারের পক্ষ থেকে যত সংখ্যক সমর্থকের অনুমোদন দেওয়া হয়েছে সেই সংখ্যক তারা জোগাড় করে ফেলবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বীরভূম থেকে যে অনুব্রত মণ্ডল, যে কেষ্ট তার জন্য বিপুল সংখ্যক লোক পাঠাতেন দক্ষিণবঙ্গের, আজকে সেই অনুব্রত মণ্ডলও কিন্তু ঋতব্রত শিবিরে পৌঁছে গিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে কতটা লোক শেষ পর্যন্ত আসছে বড় প্রশ্ন। এবং সবচেয়ে শেষ প্রশ্ন, শহীদ পরিবার। যে শহীদ পরিবারদের জন্য, 13 জন শহীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই আলাদা একটা মঞ্চ করা হয়েছিল, সেই মঞ্চ থেকে তাদেরকে দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের সময় আবার নতুন শপথ নিতেন। সেই শহীদ পরিবারদের উপস্থিতি কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে? যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী আজকে 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করে দিচ্ছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতার কথা উঠে আসছে যে তিনি যেহেতু মুখ্যমন্ত্রী ছিলেন, সেই কারণে তাঁরই মন্ত্রিসভার অন্যতম সদস্য বিদ্যুৎ মন্ত্রী হিসেবে মনীশ গুপ্তকে তিনি নিয়ে এসছেন, যে মনীশ গুপ্তর বিরুদ্ধেই 21শে জুলাই কমিশনের পক্ষ থেকে আঙুল তোলা হয়েছিল, অভিযোগের আঙুল তোলা হয়েছিল। সেই মনীশ গুপ্তকে তিনি তার মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন। ফলে শহীদ পরিবার কি সেটা খুব ভালোভাবে নেবে? ফলে শহীদ পরিবারের পক্ষ থেকে কতজন মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই কর্মসূচিতে উপস্থিত থাকেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। এই 8 ডজন চ্যালেঞ্জ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, এবং সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখেন আজকে এই মঞ্চ থেকে, সেটা আমাদের অবশ্যই খতিয়ে দেখতে হবে, সেদিকে নজর রাখতে হবে, এবং সেই নজর থাকবে কলকাতা টিভি ডিজিটালের। দেখতে থাকুন রাত দিন 7।